বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আজকের আলোচনায় আপনারা আমার সাথেই থাকবেন। আজকের আলোচনাটি অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা হতে যাচ্ছে, বাট অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। চলুন সরাসরি আলোচনায় চলে যাই। আজকের আলোচনার বিষয় অর্থঋণ আদালত সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি আপনি কোনো সম্পত্তি মর্গেজ দিয়ে ঋণ গ্রহণ করে থাকেন, সেই সম্পত্তি বিক্রয়ের জন্য যদি নিলাম বিজ্ঞপ্তি দেয়, সেই ক্ষেত্রে আপনার কি করণীয় আছে? হতে পারে সেটা আপনার বাসস্থান, হতে পারে আপনার অফিস, আপনার যে কোনো স্থাপনা, হতে পারে আপনার যে কোনো ফ্যাক্টরি বা যে কোনো স্থাবর সম্পত্তি। সেই ক্ষেত্রে নিলাম বিজ্ঞপ্তি যদি পত্রিকায় প্রকাশ করে অথবা আদালতের মাধ্যমে যদি আদালতের ডিক্রির মাধ্যমে যদি সেটা নিলামে দেওয়ার কোনো রকম আদেশ হয়, তাহলে সংশ্লিষ্ট আপনারা যারা আছেন, যাদের সম্পত্তি সম্পর্কে এই ধরনের নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হবে, তাদের আসলে প্রতিকার কী এবং এই প্রতিকার কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে এবং এই প্রতিকার আপনার কতটুকু আইনগতভাবে আপনাকে প্রোটেকশন দিবে। দেখুন, অর্থঋণ আদালত আইন 2003 এটা একটি স্পেশাল ল। তো এই স্পেশাল লটা এমনভাবেই করা হয়েছে যাতে করে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের দেয়া ঋণের যে অর্থ আছে সেটা তাদের গ্রাহকদের কাছ থেকে রিকভার করতে পারে। তো অনেক সময় যদি পার্টি ক্লাসিফাইড হয়ে যায় ঋণ গ্রহীতারা, তাহলে ওনারা অর্থঋণ আদালত আইনের 12(3) ধারা অনুসারে ওনারা অকশানে চলে যান, অকশান নোটিশ দেন পত্রিকায়। সেই ক্ষেত্রে আপনাদের করণীয় যেটা হবে আমি শর্টকাটে বলে দিচ্ছি। যদি এ ধরনের কোনো নিলাম বিজ্ঞপ্তি দেয়, পত্রিকাটা আপনারা সংগ্রহ করবেন। আপনাদের খেয়াল রাখতে হবে যে কোন পত্রিকায় দেয়। কোনোভাবে আপনারা যদি পত্রিকার কাটিংটা এবং কয় তারিখ দিয়েছে সেটা যদি আপনারা সংগ্রহ করতে পারবেন এবং করেন, তাহলে যে কোনো বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে কোনো সনদপ্রাপ্ত বিজ্ঞ আইনজীবী যারা এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত সততা এবং দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন, তাদের সাথে যে কারোর সাথে আপনারা যোগাযোগ করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে এই অকশান নোটিশটাকে চ্যালেঞ্জ করে এইটার স্টে চাইতে পারেন মহামান্য আদালতে। এটা স্থগিত চাইতে পারেন। পাশাপাশি অন্য কোনো রিলিফ যদি আপনি চান সেটাও চাইতে পারেন। এখন বলতে পারেন যে আদালতে চাইলাম, যদি আমাকে স্টে না দেয় বা স্টে দিবে কি না। আসলে প্রত্যেকটা মামলার ক্ষেত্রেই বলবো যে যথাযথ পদ্ধতিতে এবং আইনের বিধিবিধান মেনে মামলা যদি আদালতে দায়ের করা হয়, সেক্ষেত্রে বিজ্ঞ আইনজীবী যদি অত্যন্ত থাকেন, মানে দায়িত্বশীলভাবে যদি সেটা তার দায়িত্ব পালন করেন, তাহলে এবং আইনের ব্যাখ্যা বিশ্লেষণ যতটুকু প্রয়োজন এবং কেসটা মেক আউট করে গ্রাউন্ড যদি যথাযথ থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই একটা রুল এবং অ্যাড ইন্টারিম অর্ডার মহামান্য আদালত বেশিরভাগ ক্ষেত্রেই দিয়ে থাকে। আবার কখনো কখনো অর্ডার পাওয়াই যাবে না। অর্থাৎ এইটা ডিপেন্ড করে যে আপনার এনগেজড যে লার্নেড অ্যাডভোকেট আছেন, উনি কিভাবে আদালতে বিষয়টা মেক আউট করে উপস্থাপন করেছেন আইন অনুযায়ী। সেটা যদি সঠিকভাবে হয়, করতে পারে, এবং আদালত যদি মনে করে যে এই বিষয়ে ইন্টারফেয়ার করার মতো যথেষ্ট কারণ রয়েছে, তাহলে মহামান্য আদালত কিন্তু এই বিষয়গুলোতে ইন্টারফেয়ার করে থাকেন। কখনো কখনো কন্ডিশনাল অর্ডার দিয়ে থাকেন এবং কখনো কখনো কিন্তু
কন্ডিশন ছাড়াই অর্ডার দিয়ে থাকেন। সাধারণত 3 মাসের এক্সটেনশন স্টে অর্ডার দিয়ে থাকে, 6 মান্থের স্টে অর্ডার দিয়ে থাকে, শর্ট রুল দিয়ে থাকে 2 উইকস বা 4 উইকস বা 6 উইকস 8 উইকস এরকম। এবং উইথ কন্ডিশন যেটা বলছি সেটা হচ্ছে অনেক সময় বলে যে এত লক্ষ টাকা বা 10%, 20%, 50%, 25% ভ্যারিস ম্যাটার টু ম্যাটার, কোর্ট টু কোর্ট, এইসব বিষয়ে যে অ্যামাউন্টটা কতটুকু, আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট কতটুকু পে করা হয়েছে সেটার উপর ভিত্তি করে কিন্তু অনেক সময় এই বিষয়গুলো আসলে দেখা হয়। দেখা গেল যে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট সব পরিশোধ করা হয়ে গিয়েছে, এই ব্যাপারে আপনি যথেষ্ট ডকুমেন্ট ম্যাটেরিয়াল এভিডেন্স আদালতে অ্যানেক্স করে উপস্থাপন করতে পেরেছেন, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় মহামান্য আদালত এই বিষয়গুলোতে একটু ইন্টারফেয়ার বেশি করেন এবং কন্ডিশনাল অফার অনেক সময়, কন্ডিশনাল কিন্তু অর্ডার অনেক সময় দেন না, অর্থাৎ রুল এবং স্টে দিয়ে দেন, পরবর্তীতে এটা শুনানিতে আপনারা কিন্তু রিলিফ পেতে পারেন ভালো। তো আমি যেটা বলছিলাম যে অকশন যে নোটিশটা আছে, নিলাম বিজ্ঞপ্তিটা কিন্তু স্টে করা যায়, আবার স্টে হয় না যদি সেটা যথাযথভাবে আদালতে উপস্থাপন করা না হয় যেভাবে হওয়ার কথা। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আজকের আলোচনায় আপনারা একটু হলেও উপকৃত হতে পেরেছেন। আপনারা উপকৃত হতে পারলে এবং আপনারা যদি ইনফর্মড হন, ওয়েল কনভার্সেন্ট হন এই বিষয়ে, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমার এই প্রচেষ্টা আমার পেশার পাশাপাশি এটি একটি চ্যারিটেবল ইনিশিয়েটিভ ফ্রম মাই পার্ট, এটি একটি সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো আশা করি আপনারা বাংলা ভাষাভাষী পৃথিবীতে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, একে অপরের কাছে এই বিষয়টি পৌঁছে দেওয়ার দায়িত্বটা কষ্ট করে আপনারা নেবেন, যাতে করে প্রত্যেকেই কিছু না কিছু বেনিফিট এই আলোচনা থেকে পেতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন, সাবধানে নিরাপদে থাকুন এবং চলুন আমরা প্রত্যেকেই ভালো কাজ করার চেষ্টা করি, ভালো চিন্তা করি, দেশকে ভালোবাসি এবং দুর্নীতি এবং দুর্নীতিবাজকে চরমভাবে ঘৃণা করি। ধন্যবাদ।